আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের লাইভের আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের গতকাল নতুন সরকার গঠন হয়েছে, ডক্টর ইউনূস। তবে এই সরকারের পক্ষে বিপক্ষে অনেকেই আছেন। তো কিছু লোক আছে তাকে পছন্দ করেন না। গতকাল তার শপথ গ্রহণ করার আগেই আমি দেখছি কিছু ভিডিও যে জায়গায় তাকে নিয়ে খুব সমালোচনা চলতেছে এবং তাকে কেউ পছন্দ করেন না। আসলে পছন্দ করেন না কারা, সেটা আসলে আমরা বুঝি। যারা রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা আছেন, প্রতিষ্ঠিত রাজনীতি দল এবং ভালো নেতা যারা, তারা অবশ্যই এটা নিয়ে এখনও কোনো কথা বলে নেই। কিন্তু সাধারণ জনগণ যারা আছে, জনগণ বলতে কোনো রাজনীতির আন্ডারে না, কিন্তু কিছু কিছু লোকজন আছে যে আগে যে বিকাশের ব্যবসা করতে পারতো একটা সময়, রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে, বিভিন্ন প্রতিষ্ঠানের জায়গায় যে নাম ভাঙিয়ে দেখা যায় বিকাশের ব্যবসায়ী বলা চলে তাদেরকে, আন্দোলন করতো বিভিন্ন সময় এবং বিভিন্ন প্রবাসী থেকে টাকাগুলো নিত তারা। তারা মূলত কিছু জায়গায় মুখ খুলছে যে আসলে এই সরকার কিভাবে এতদিন থাকতে পারে। দেখেন, এই সরকার এতদিন কিভাবে থাকতে পারে এটা আসলে ঠিক না, কিন্তু আমাদের বাংলাদেশ যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, তার জন্য আমি প্রকৃতভাবে ডক্টর ইউনূসকে ততটা ভালো মনে করি না। আমার নিজের ব্যক্তিগত ব্যাপার, কেউ ভালো জানে, আমি তাকে এরকম ভালো জানি না। তবে দেশের ক্ষেত্রে, দেশের সাথে তাকে প্রয়োজন। একজন দেশ চালাইতে যেটুকু নলেজ দরকার, যেটুকু যোগ্য ব্যক্তি দরকার, সেই যোগ্য ব্যক্তি আমি মনে করি ডক্টর ইউনূস আছে, সেই লেভেলে দেশ চালাতে পারবেন। আমাদের বাংলাদেশ এই মুহূর্তে যে অবস্থায় আছে, সেই অবস্থায় তাকে প্রয়োজন। তিনি রাজনীতিকবিহীন একটি দলের লোক। এখন যদি এই মুহূর্তে 2-1 মাসের ভিতরে বা 3 মাসের ভিতরে নির্বাচন দেওয়া দেয়, যে কোনো একটা রাজনৈতিক দল আসবে। তো রাজনৈতিক দল যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আবার সেই আগের অবস্থায় চলে যাবে। তারা দেখা যাচ্ছে এখন তো তারা নিরপেক্ষভাবে আছেন। যখন রাজনৈতিক দলের সাথে রাজনৈতিকভাবে তারা বসবে, পাশ হয়ে আসবে পার্লামেন্টে, তো সেই সময় কিন্তু সেই আগের প্রভাব এই স্বৈরাচার আস্তে আস্তে আবার কি করবে, ওই সরকারও দেখা যায় যদিও পাশ করে আসবে, ভোট দিতে পারবে, তো তারাও একটা সময় সেই স্বৈরাচারের পথেই চলে যাবে। কারণ আমি যখন থেকে বোঝা হয়েছে তখন থেকে আওয়ামী লীগ সরকারই দেখতেছি। কারণ মানুষ, দেশের জনগণ আসলে, বাংলাদেশের পরিস্থিতি এরকম একটা হয়ে গেছে যে নির্বাচন বা বিভিন্ন সরকার সেটা হচ্ছে শুধু একটা প্রজন্মই দেখতে পারে। যে আপনি এখন দেখতেছেন, আপনার যুগ শেষ হয়ে যাবে, পরবর্তীতে আপনার ছেলে বাচ্চা এসে দেখা যাবো ও আরেকজনকে দেখবে। মানে আপনার রাজনীতি করার বা আপনার দেশে যে স্বাধীনতা করা, ওই জিনিসটা আপনার ভিতরে অনুপ্রেরণা দিতে পারেন না। কারণ আমার বয়স মোটামুটি প্রায় 27-28 হবে। তো 27-28 যদি হয়, একটা সরকারি আছে 17 বছর, 17 বছর যদি থাকে, তাহলে ছোট থেকে ওই সময় কিছু বুঝতাম না, বোঝার পরের থেকে সে আওয়ামী লীগই। হ্যাঁ, এখন যদি আবার আরেকটা দল এভাবে আসে, তারাও কিন্তু আওয়ামী লীগ বিশেষভাবে যেভাবে দেখিয়ে গেছে, কিন্তু এখন যদি পরবর্তী সরকার যদি আসে, তারা কিন্তু সেই পথেই হাঁটবে, এটাই বাস্তব। আর এখন সব লোকজনই সরে বসছে, পেকে বসছেন যে তারা মুক্তি পায় বা তারা মুক্তি পেয়েছে বা মুক্তি চায়। বিশেষভাবে পুলিশের ক্ষেত্রে, যেটা পুলিশ মামুরা মোটামুটি ভালোই একটা বিপদে পড়ছে। তারা কিন্তু ছাত্র আন্দোলনের সময় খুব বাজে ব্যবহারই করেছে ভাই। আমি ঢাকাতে আমি নিজে উপস্থিত ছিলাম, বিভিন্ন জায়গায় দেখেছি। বাট এক প্রকারে পালাইয়েই যেতে হইতো, দু এক জায়গায় যদিও যাইতাম পরিচয়হীন বা গোপনে যাওয়া লাগতো ভাই। কারণ আমার বাসা হচ্ছে লালবাগ থানার কাছাকাছি। তো সেই ক্ষেত্রে আমি ও তো ওপেনলি যেতে পারি না। তবে দেখছি যে স্বৈরাচারের যে জিনিসগুলি, সেইগুলো আমি দেখছি। আমি যেরকম একদিন আজিমপুর এদিকে খান মোহাম্মদ মসজিদের দিকে আসতেছি, রাত্র 11টার দিকে 4জন লোক আটকে রাখছে। 4জন লোক আটকে রাখছে। তারা মূলত, আমি ওই জায়গায় যাইতে পারি না, ওই সময়টায় গেলে আমাকেও ধরার একটা চিন্তা ভাবনা থাকতে পারে। কারণ আমার ওই সময়টায় সমস্যা ছিল কি, ঢাকাতে আমি যে জায়গায় যখনই বের হতাম, ফোনটা বাপ চেক করতো আমাদের। বিশেষভাবে আমি যেদিকেই চাইতাম, যদি কোথায় দেখা হয়ে যেত, ফোনটা দাও। ফোনটা দিয়ে দেখা যায় আমি আমার নিজের ব্যক্তিগত যে চালানো ফোনটা, সেটা নিয়ে আসলে আমি বের হতে পারতাম না। খুব আতঙ্কে বের হতাম যখনই বের হতাম। তো ওই দিনকে ওদিক থেকে দেখা যায় 4জন, খান মোহাম্মদ মসজিদের ওদিক থেকে 4জন লোক আটকাইছে। পরবর্তীতে আমি ওদিকে যাইতে পারি না, দূরের থেকে ফলো করলাম, 4জন আটকে রাখছে। তারা মূলত
ওই ছাত্রদের সাথে গিয়েছিল। তো এই জায়গায় তাদের কোনো সন্ত্রাসী হামলার বলতে বোঝা যায় না, তাদের আওয়ামী লীগের কিছু লোকজন আছে যাদের সন্ত্রাসীর মতো দেখা যায় বা বিভিন্ন জাতের টোকায় দেখা যায়, কিন্তু তারা ওই রকম স্টুডেন্ট ভাবেই। তো ওইটা বেজে 11টা বাজে কী করলো, তাদেরকে উঠে নিয়ে গেল গাড়িতে। তো ভালো লোক, কিন্তু তারা ওই জায়গায় যাওয়াতেই তাদের অপরাধ। তো এরকম স্বৈরাচার কিন্তু পুলিশ দেখায় দেয়া গেছে, কিন্তু মামুরা পড়ছে এখন বিপদে। দেশ আমাদের স্বাধীন হওয়ার পরই ওরা যে থানা ছাড়ছে, তারপরে থানা আসতে আসলে রাজি হইতেছে না। আসলে রাজি হইবে ভাই কিভাবে? মানুষকে যেভাবে ওরা আক্রমণগুলা করেছে, আচ্ছা ওরা এখন একটা সময় খুব একটা 9 দফা না কয় দফা দাবি লিয়া যিনি প্রস্তাব লিয়া দাঁড়াইছে, ওরা ডিউটি করবে না, ওরা এইগুলো। আচ্ছা তোরা যেহেতু ডিউটি করবি না, তোরা এই প্রস্তাবটা আরও আগে নিতে পারিস নাই, ছাত্রদের সাথে তোরা একসাথে হইতে পারিস নাই। তো তারা একটা দেখান যায় উল্টা একটা প্রভাব নিয়ে নিছে, এইটা বানলে তারা ডিউটি করবে। তা আমি মনে করি বাংলাদেশের পুলিশ এই পথে যারা চলতেছে, আসলে হ্যাঁ তাদের যে দাবিগুলো আছে, দাবিগুলো যদি হয়, দাবিগুলো যৌক্তিক, দাবিগুলোর সাথে আমি একমত। যেরকম তারা কী দাবি চেয়েছে, কোনো রাজনৈতিক দলের সাথে তারা থাকবে না, তাদের নিজের স্বাধীনতা চাই, তারা নিজের ব্যক্তিভাবে চলবে, কোনো সংস্থা তাতে জড়িয়ে থাকবে মানে তাদের। আমিও চাই যেই সংস্থা তার ক্ষমতা তার কাছে থাকবে। সরকারের ক্ষমতা, আওয়ামী লীগের জায়গায়, রেফের জায়গায়। র্যাবের কাহিনীগুলো আমাদের খুব খারাপ লাগছে। আমি প্রায় সময় আটিবাজার ওদিক যাইতাম, তো বছিলা ব্রিজ পার হয়ে মোহাম্মদপুর, এই বছিলা ব্রিজ দেখতে আমার অনেক হয়রানি হইতে হয়েছে। বছিলা ব্রিজে ওঠার সময় র্যাবের কারবারি, এটা র্যাবের কিন্তু এদিকে অফিস আছে একটা, বছিলা ব্রিজে ওঠার আগে র্যাবেও খুব বাজে ব্যবহার করতো ভাই। র্যাব বছিলা ব্রিজে ওঠার সময় এদিকে র্যাব সেনাবাহিনী থাকতো, বছিলা ব্রিজ থেকে নামার পরে 2টা চেক থাকতো পুলিশের। তো এই র্যাবও কী করতো, ধৈর্য মোবাইলটা চেক করতো, ধৈর্য মোবাইলটা সেনাবাহিনী ধৈর্য ভাই খুব ক্লান্ত, খুব চিত লাগতো। তো এইসব ব্যবহারগুলো হচ্ছে ওই জায়গায় করতো। আর বিশেষভাবে মোহাম্মদপুর দিয়ে দেখা যায় অনেক জায়গায় অনেক গুলি চলছে ভাই, অনেক গুলি চলছে। মোহাম্মদপুরে আমি নিজে একটারে দেখছি যে জায়গায় গুলি করছে, জায়গায় মরছে। এরকম মোহাম্মদপুর দিয়ে অনেক হয়রানি করছে। এরা কোনো সময় কিছু ওই সময়টা বলতো, এখন বলে যে তাদের উপর মহলের প্রেশার ছিল। আচ্ছা সেই পুলিশগুলো যদি উপর মহলের প্রেশার থাকতো, ভাই আমি যদি আপনাকে প্রেশার দিই বা আপনি আমার দায়িত্ব পালন করেন, শুধু দায়িত্বের জায়গা আলাদা, আর একটা আমি মনের আক্রোশ নিয়ে যদি আমি কাজ করতে যাই, সেটা কিন্তু পরিবেশটা আলাদা। হ্যাঁ পুলিশ সবাই খারাপ না, সবাই ভালো আছে, কিন্তু সবাই কিন্তু এই ব্যবহারগুলো করে না। কিছু পুলিশ আছে মনের আক্রোশ নিয়ে করতো, উপরেতে যেরকম দায়িত্ব যদি তারা 1% দিত, ওয়ার্ডার যদি 5% থাকতো, ওরা 10% কাজে লাগাইতো। পুলিশগুলো হচ্ছে এই ক্যাটাগরি ছিল। তো এখন মামুরা পড়ছে বিপদে, আসলে কি করব? ওরা আসলে এখন হয়তো বা দফা চাইতেছে, তো দফা ওদের ফেক্টেড না, দফার সাথে আমি একমত এবং দফাগুলি যৌক্তিক, এগুলা হওয়া উচিত। দরকার নেই কি লাগছেন ভাই, পুলিশ দরকার নেই। হ্যাঁ ঠিক আছে ভাই, এটা আপনার কথার সাথে আমিও একমত, পুলিশ দরকার। হ্যাঁ ঠিক আছে, পুলিশ দরকার নেই, এই কথা আসলে বললে ভাই ভুল হবে। কারণ বাংলাদেশ পুলিশ ইদারিংয়ে দেয়, আমরা ভাই দেশের মানুষ ভালো না বলতে কীরকম, দেশ স্বাধীন হয়েছে, বিভিন্ন ভাই ছাত্র মরছে, সাধারণ জনগণ মরছে, হ্যাঁ তো বিভিন্ন লোকজনের রক্তের বিনিময়ে কোনো দেশটা স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরবর্তীতে কিন্তু এখন পুলিশ দায়িত্বে নাই, কিন্তু সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ডাকাতির যেই ঘটনাগুলি দেখতেছেন, এগুলো আসলে আমরা প্রত্যাশা করি নাই, ছাত্ররা প্রত্যাশা করে নাই, বা যারা এইসব আন্দোলনে গেছে তারা কিন্তু এগুলো প্রত্যাশা করে না। কিন্তু সেই ক্ষেত্রে পুলিশ প্রয়োজন, কিন্তু পুলিশ আমাদের দেশ চালাতে হলে পুলিশ লাগবে। কিন্তু পুলিশরা এখন যে দাবিগুলো করতেছে, সেই দাবিগুলো আমি মূলত করবো যে এদের দাবির জন্য না, পুলিশের যে দাবিটা করতেছে এদের পিঠ বাঁচানোর জন্য। মামুরা যতই পিঠ বাঁচাক আর যতই যাই করুক, দাবির সাথে আমি একমত। দাবিটা আসলে হ্যাঁ এটা বাস্তবায়ন হওয়া উচিত। পুলিশ কোনো রাজনৈতিক দলের সাথে থাকবে না, পুলিশ সাধারণ জনগণ এদের সাথে থাকবে, এবং তাদের নিজস্ব আইন থাকবে এবং তাদের নিজস্ব পাওয়ার থাকবে। কিন্তু এটার সাথে আমি একমত, কিন্তু মামুরা তো এটা একমত থাকো না কি জন্য? তোমাদের যত আন্দোলন হয়েছে, যত জায়গায় যত আন্দোলন হয়েছে, তোমাদের অত্যাচারে রোডে থাকতে পারি নাই। তোমাদের অত্যাচারে রোডে, তোমাদের যদি উপর মহল থেকে প্রেশার দেওয়া থাকে, আমি সবসময় একটা জিনিসই বুঝতে পারতাম না যে হ্যাঁ যদি তোমাদের উপর মহল থেকে ভাই আমি যদি আপনার ডিউটি করি, সেই কাজের ক্ষেত্রে যদি আপনি আমাকে বলেন যে এই জায়গায় জুলুমই করতে হবে, যে যদি জুলুম করতে হয়, তো আপনার দায়িত্বের ক্ষেত্রে আমি যে দায়িত্ব পালন করবো, কিন্তু আমি নিজে যে আপনি জুলুম করতে চাচ্ছেন, বাট আমি কিন্তু চাচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ওই ব্যবহারটাই দিব। কিন্তু পুলিশগুলা এই পরিমাণ বদমাইশি করছে যে উপর মহল থেকে যদি তারা জুলুম করতে 10% দিচ্ছে, তারা সেই জায়গায় 15% করছে তার নিজের মন থেকে।
তখন তোরা কোথায় গেছিলি পুলিশ ভাইগুলো? আমি আসলে এদের সরাসরি মুখোমুখি হইলে এই কথাগুলি আমার জিজ্ঞাসা করতে মনে চাই যে তোরা আজকে এতগুলা বলো যে আমাদের দাবি মানতে হবে, আমরা নিরপেক্ষ ছিলাম, বান্দা ছিলাম। ভাই বান্দা ছিলি ঠিক আছে, তোরা যে যখন তখন আমাদের উপরে যে হামলাগুলা করতি সেগুলো তো তোরা মনের থেকে খাস মিটাইতি। অনেক জায়গায় অনেক হয়রানির শিকার হইতে হয়েছে, অনেক জায়গায় যে পরিমাণে হয়রানির শিকার হইতে হয়েছে এটা পাবলিকের মনে জানা আছে ভাই, পাবলিকের মনে জানা আছে। তবে পুলিশ যে দাবিগুলো বলছে দাবিগুলো বাস্তবায়ন হবে। এখন বর্তমান সরকার অলরেডি গঠন হয়ে গেছে, তিনি তার দায়িত্ব বুঝে নিছেন এবং তিনি করবেন সেই দায়িত্ব। তো দায়িত্ব যেহেতু বুঝে নিছেন, তিনি সমস্ত সংস্থাগুলি এখন আস্তে আস্তে ঠিক হয়ে আসবে এবং পুলিশকে কিন্তু বর্তমানে বলতেছে তাদের ডিউটিতে জয়েন হওয়ার জন্য, কিন্তু অনেকে আসতেছে না। তবে অনেকে আসতেছে না বলতে এটা কোনগুলা, যারা এই ব্যবহারগুলি করেছে ভাই সবাই কিন্তু খারাপ ছিল না, এই মাত্র কিছু ভালো ছিল। তো যারা খারাপ ছিল তারাই কিন্তু দায়িত্বে আসতে চাইতেছেন। আমি মনে করি যারা এখন দায়িত্বে আসতে বলছেন, যদি ভালো চান আর আপনারা যদি ভালো হয়ে থাকেন, সৎ হয়ে থাকেন, আপনাদের উপর মহলের কোনো সংস্থা, আপনার কোনো অফিসার প্রয়োজন নেই। আমি মনে করি আপনাদের পুলিশ, থানা, পুলিশকে দেশেরই জনগণ, আপনারা আমার একই ভাই ভাই। তো আমারও থানার অধিকার, আপনারও থানার অধিকার, আপনিও দেশের নাগরিক। তো সেই ক্ষেত্রে যেহেতু আপনারা এই চাকরিগুলি করেন, আপনাদের দায়িত্ব পালন করতে হবে। তো আমি মনে করি যে এই অবস্থায় যার যার কর্মস্থানে তিনি ফিরে যাওয়া উচিত এবং তারা আপনারা যাবেন। আপনাদের কোনো সার প্রয়োজন নেই, কারণ সার প্রয়োজন নেই। এই সারগুলা কিন্তু আপনাদেরকে দমায় রাখবে, এখন যেও না। এই সারগুলার বিচার হবে এবং এই সারগুলা, কনস্টেবলগুলা যারা আছেন, যারা যেই ব্যবহারগুলি করেছেন, যেই অত্যাচারগুলি করেছেন, তাদের কিন্তু ভাই ক্ষমাচিনা আছে। তো ক্ষমাচিনা আছে, তারা থানায় এই জন্যই আসতে চায় না। থানা যতই ভাই ঠান্ডা হোক, আপনার মনে যে খাইশ সেটা আপনার ছাড়বেন না। থানায় যদিও যায়, ওই সকল লোকদের মায়ের ভাই খাইতে হইবই। এইটা ওই লোকের হয়তোবা জেল হয়ে যেতে পারে, ফাঁসি হয়ে যেতে পারে, কিন্তু এদের যে অত্যাচার হয়েছিল ভাই, অত্যাচারগুলো মাইনা নেওয়ার মতো না। তাদের অত্যাচার এই পুলিশের ভোগ করতে হইবেই। তবে তাদের দিকে ওইরকম কিছু স্বৈরাচার, বাটপাট, চোর সিটারের ধান্দায় পড়ে বা ওদের পাল্লায় পড়ে ভালো যারা ডিউটি, আপনারা যারা সৎ ভাবেন, তারা আমি মনে করি তারা নিজ দিন কর্মস্থলে ফিরে যাবেন। আপনাদের দায়িত্ব আপনারা পালন করেন। এদের ডিজিএফআই এদের প্রয়োজন নেই ভাই, আপনারা গঠন করেন, ছাত্ররা পাশে আছে, তারা আপনাদেরকে দেখবে। আর আপনারা এখন বর্তমানে যেভাবে 100 হিটের ধারা আপনারা ঘুরে গেছেন, আপনারা ডিউটি করবেন না, চাকরি করবেন না, জানে নিরাপত্তা নেই। এতগুলা ছাত্র, এতগুলা জনগণ যখন দেশ ঘুরে বসলো, তখনও আপনারা সুতা পরিমাণ নড়েন নাই যে পোল্ট্রি নিয়ে আপনারা স্বার্থদের পক্ষে আসেন, যে আমরা এই স্বৈরাচার মানি না। তো তাহলে তো ওই ছাত্রগুলার ভাই এত প্রাণ যেত না। আপনাদের পুলিশেরও অনেক লোকের প্রাণ গেছে। তো আমি মনে করি যেসব পুলিশের প্রাণ গেছে তারা মূলত এত সহিংসতা করে নাই, যারা সহিংসতা করছে তাদের মূলত ভাই প্রাণ যায় নাই। আমি মনে করি যেটা এটা আসলে যারা ভদ্র ব্যবহার করতে গেছে তারা গায়ে লাগছে। তো দেখুন যে যারা সৎ ভাই ওই সময়টা স্ট্রং থাকতে যাচ্ছে অনেক, এর মাঝে গ্যাঞ্জাম চলাকালীন অবস্থায় কিন্তু আপনারা অনেকেই দেখছেন যে একজন পুলিশের চাকরি ছেড়ে দিচ্ছে, যে এই চাকরি তারা করতে পারবে না, এরকম কিন্তু হয়েছে। তো আপনারা যদি এতই এদের কাছে জিম্মি থাকতেন, আপনাদের কাছে নির্ধারিত কোনো কিছু ছিল, তো এতগুলা ডিপার্টমেন্টের লোক যদি আপনারা দেশের জন্যই কাজ করতে চাইতেন, ছাত্রদের সাথে মিশে যেতেন, জনগণের সাথে মিশে যেতেন, এতগুলা যদি লোক মিশে যেতেন, আজকে আপনাদের চাকরি তো ভাই যেত না। দেশটা স্বাধীন আপনারা করতে চান নাই। এক কথায় বলতে কি, পুলিশ ভাইয়েরা দেশটা স্বাধীন করতে চান নাই। স্বাধীন যদি করতে চাইতেন তাহলে ছাত্রদের সাথে আপনারা মিশে যেতেন, কিন্তু সেটা আপনারা করেন নাই। তো সেই ক্ষেত্রে পুলিশের এত বড় গলা করা আসলে ভাই মানায় না, তোমরা এত বড় গলা কইরো না। তো যারা সৎ আছেন, ভালো আছেন, তারা আমি মনে করি নিজ নিজ কর্মস্থানে ফিরে যান আপনারা। যাদের যেগুলো করে গেছো ভাই, পুলিশ যারা আছো, তোমরা যেতই যাই করো তোমরা পার পাবা না, কারণ একটা সময় বিচারে আসতে হবে। আর নিজ নিজ থানার আন্ডারে যেগুলো আর কি এই ছাত্রদেরকে পাম্পু দিয়ে বেড়াইছো, তারা তোমাদেরকে ভাই ছাড়বে না। তো তোমরা আমি মনে করি তোমরা যাও বা না যাও, যারা সৎ আসো তারা তোমরা যাও। তারপরেও যদি না যাও, আমি মনে করি যে যেহেতু অনেক বেকার আছে বাংলাদেশে, অনেক বেকার আছে, তাদেরকে আসলে প্রস্তাব দিয়ে প্রয়োজনে পুলিশের ডাক্তারে নতুন করে নিয়োগ দেওয়া হোক, সমস্যা নেই। তোমাদের মতো স্বৈরাচার বাটপার দরকার নাই। তবে যারা ভালো আছো তারা চলে যাও। তো সেই হচ্ছে পুলিশের ব্যবহার ওই সময়। তবে এখন বর্তমানে হচ্ছে বর্তমান সরকারকে নিয়ে যদি কথা আমরা বলি,
বর্তমান সরকার হচ্ছে ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক সরকারে তিনি দায়িত্ব পালন করবেন। তো তিনি ছাত্ররা করেছে যে তিনি দীর্ঘ সময় একটা সময় থাকবে। এই সময়টাতে আসলেও আমার দর্শক যারা আছেন, আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, মতামতটা জানতে চাই। তারা মূলত বলতেছে, নাহিদ ভাইয়ারা যারা আছেন, ছাত্র নায়কই এক প্রকার, তাদের দ্বারা এই দেশটা স্বাধীন হয়েছে। তারা চাইতেছে যে নির্ধারিত একটা সময় সর্বনিম্ন 3 বছর চেয়েছেন, সর্বনিম্ন 3 বছর সরকার থাকবে, পরবর্তীতে নির্বাচন আসবে। দেখেন, সর্বনিম্ন 3 বছর থাকলে আমি মনে করি দেশের জন্য ভালো হবে এই জন্যই দেশটাকে নতুন করে ঝাইরা পয়সা সংস্কার করতে পারবে। যদি 3 মাসের ভিতরে নির্বাচন দিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে একটা রাজনীতিকে ভাবে যদি দেশটা চলে যায়, তো সেই ক্ষেত্রে আসলে যারা এই পরিশ্রমগুলো করছেন, পরিশ্রমগুলো যাবে অযথা। কারণ তখন তারা সংস্কার করতে পারবেন না। কারণ যখন রাজনীতিক আন্ডারে চলে গেলে দেখা যাচ্ছে কি, তারা দেখা যায় তাদের মন মতো করে আবার দেশটা গড়ে উঠাবে। আবার সেই চাঁদাবাজি, গুন্ডামি, বাটপামি, পুলিশের হয়রানি, পুলিশকে তাদের হাতে নিতে হবে। দেশের কিছু স্থানীয় জায়গাগুলো তাদের হাতে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি মূলত ডক্টর ইউনূসকে ততটা পছন্দ করি না। এটা আমি স্বাধীন, আজকে দেখেন স্বাধীন দেশটা কি, এই কথাটা কিন্তু আমি বিগত 10 বছরের ভিতরে আমি প্রধানমন্ত্রীর ব্যাপারে বলতে পারতাম না। শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ব্যাপারে বলতে পারতাম না যে তাকে আমার ভালো লাগে না। তো ডক্টর ইউনূসকে ব্যক্তিগতভাবে তাকে আমি, লাইন কি চলে গেল নাকি, জব তো কি হলো না আছে, তিনি ডক্টর ইউনূস কোনো রাজনৈতিক দলের থেকে আসেন নাই, তিনি সাধারণ জনগণ তাকে এনেছে। তো আমি মনে করি অনেক রাজনৈতিক দলগুলো তার সাথে উল্টাপাল্টা বলতে পারে। বিশেষভাবে আমি তারেক ভাই, যে কোটা নুরু ভাইয়ের সাথে, বিপি নুরু ভাইয়ের সাথে তাদের অনেক দিনের ওই সময়কার সাথে তার পরিচিত। তো তারেক ভাইকে আমি একটা সময় ভালো মনে করতাম, কিন্তু এখন তারেক ভাই যে কাজগুলি করতেছেন, আসলে আমরা এখন বলতে বাধ্য হই তিনি হচ্ছে বিকাশ ব্যবসায়ী, আমি তাকে বলবো। কারণ তিনি যে আন্দোলনগুলো জড়িত হইতেন, তখন তার কিন্তু বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন প্রবাসী তাকে খরচ দিত, সেই খরচ দিয়ে কিন্তু চলতো। এখন এক পর্যায়ে সেই বক্তৃতা কিন্তু বন্ধ হয়ে গেলে তার একটা চাওয়া পাওয়া বন্ধ হয়ে যাবে। আমি মনে করি তারেক ভাই, তুমি প্রথমে বক্তৃতা দিলে, এই বক্তৃতা দেওয়া ঠিক হয় নাই। রাজনীতি, দেশ সুস্থভাবে গড়ে তুলতে হলে আমি মনে করি এই মুহূর্তে এভাবেই থাকা উচিত। তারপরে যদি আপনাদের অন্য কোনো মতামত থাকে অবশ্যই জানাইতে পারেন। তা আমার একান্তইভাবে আমি বলবো যে ডক্টর ইউনূস এই মুহূর্তে দরকার, এবং বিগত সামনে আরও যদি 5 বছর এভাবে রেখে তারা যেতে পারে, জানি না কি হয়, আল্লাহ জানে ভালো সামনে কি লেখা আছে। তবে আমি মনে করি দেশকে যদি সংস্কার করতে হয়, এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের হাতে এই দেশ দেওয়া যাবে না। রাজনৈতিক দলের হাতে দেশটা দিলে হবে কি, দেশটা রাজনৈতিকভাবে আগেরভাবেই চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, আসলে ডক্টর ইউনূসকে আমি সাপোর্ট করি, যদিও মনেতে ভালো না জানি, আমি সাপোর্ট করি। এবং আপনারা কে কে সাপোর্ট করেন অবশ্যই জানাবেন। আর দেশের যেই কর্মস্থলগুলো যেভাবে আছে, আস্তে আস্তে ঠিক হয়ে আসবে। কেবল বিশেষভাবে দেখুন, ঢাকাতে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখন চাঁদাগুলো চলতেছে না। মোটামুটি পণ্য যে জিনিসগুলি, আমাদের দ্রব্যমূল্য যেগুলো আছে, এগুলোর মোটামুটি প্রাইস কিছুটা কমে আসছে। তো এটা যদি কোনো রাজনীতিক আন্ডারে যায় ভাই, রাজনীতিক আন্ডারে গেলে এই জিনিসটি এভাবে থাকবে না। এত বছরের পর বছর যেগুলো ওয়েট করে আছে, তাদের একটা সংস্থায় মনে করেন চাঁদা তোলা জায়গা দেবে, তুই এই জায়গার টাকা উঠাবি, এই চাঁদাবাজগুলি বেড়ে যাবে। আর বিশেষভাবে যে এখন যেভাবে ফিরে আছেন, স্বাধীন আছেন, দেখেন যেই সরকারই আসুক, পাবলিকের আসলে অত কিছু যায় আসে না, পাবলিকের কোনো লাভও হয় না, বরঞ্চ লসের দিকে যায়। সরকার যে আসুক, পাবলিকের কোনো লাভ হবে না। তবে পাবলিক দেশ সুস্থ চায়, দেশ ভালো চায়, শান্তি চায়, পাবলিক কিন্তু এটা চায়। তো সেই ক্ষেত্রে গেলে কোনো রাজনৈতিক দল পাবলিককে ভালো রাখতে পারবে না। আমি মনে করি যেটা, কোনো রাজনৈতিক দলগুলো হচ্ছে কি, তাদের নির্ধারিত নেতাদের খাওয়ান দাওয়ানোর জন্য তারা ব্যস্ত থাকবে। হ্যাঁ, কোন জায়গায় টেন্ডারবাজি হবে সেটা নিয়ে থাকবে, কোন জায়গায় যে একবারে নিম্ন শ্রেণী যারা আছে তাদের কী করবে, বাজারে একটা এরিয়া দিয়ে দিবে, এই জায়গায় চাঁদা উঠাতে খাবি, ওই অটোওয়ালার থেকে গাড়ির টাকা উঠাবি, ব্যানালার থেকে টাকা উঠাবি, সিনজেলার থেকে টাকা উঠাবি। এগুলা কিন্তু রাজনীতিক আন্ডারে গেলে এগুলো আবর হয়ে যাইবে। তো সেই ক্ষেত্রে আর রাজনীতি যেই দলে আসুক আমাদের কিছু আসবে যায় না। তবে সাধারণ জনগণকে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা আসলে ডক্টর ইউনূসকে ভুল বুঝবেন না এই মুহূর্তে। ভুল যদি তার কোনো
ফল্ট আমরা দেখি বা খারাপের দিকে দেখি যে দেশ তার দ্বারা আসলে উন্নতি হবে না, গতি দেবে, তখন দেখা যেতেছে দেশের জনগণ আছে তারা বোঝে, তখন প্রয়োজনে হয় ছাত্ররা আবার নামবে বা আমরা সাধারণ জনগণ তখন আবার আমরা নামবো। কিন্তু ডক্টর ইউনূস বর্তমানে আমি মনে করি দেশের জন্য পারফেক্ট। কোনো রাজনৈতিক দল আসলে আমি এই মুহূর্তে সমর্থন করি না। তবে ডক্টর ইউনূস কিন্তু কাউকে ছেড়ে দেয় নাই, সবাইকে রাখছে, হিন্দুদেরকে রাখছে, আপনার মুসলমান রাখছে, সব সংস্থার লোকজন রাখছে, আপনার জামাতের লোকজন রাখছে, আর যেই হোক বিভিন্ন আপনার জজ কোর্টের এসে উকিলও রাখছে। তো টোটালে 17 জন না কজন দেখলাম, হ্যাঁ 17 জনই না যিনি কি। তো বিভিন্ন সংস্থার যে লোকগুলো রাখছে তারা কিন্তু ভাই রাজনীতিক আসলে ভিতরে না। ইসলাম প্রয়োজন, ইসলামের লোক রাখছে, আইনজীবী প্রয়োজন, আইনজীবী রাখছে, শিক্ষকের প্রয়োজন, শিক্ষকও রাখছে দায়িত্বে। তো সেই ক্ষেত্রে এই রাজনৈতিক দল আসলে কিন্তু তারা এগুলো রাখবে না, তারা এগুলো রাখবে না, তাদের স্বার্থ আদায় করার জন্য দেখা যায় যাকে যাকে বসানো দরকার তারা তাদেরকে বসাবে। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো আসলে ডক্টর ইউনূসকে যারা ভুল বুঝতেছেন আসলে আপনারা ভুল, আর না হতে দেখা যাচ্ছে আপনারা দেশের শান্তি চান না। আর রাজনৈতিক দলগুলো এখন দেখেন, রাজনৈতিক দল এই ছাত্ররা কিন্তু আপনাদেরকে আসলে কলিজায় কলিজায় বলতে কি আপনাদের জান ফিরে আইনা দিছে ভাই। দেখেন যদি বলে যে হ্যাঁ সবাই স্বাধীন করছে, হ্যাঁ দেশ সবাই স্বাধীন করছে, কিন্তু এই নেতৃত্ব কিন্তু নাহিদ ভাই এবং সারজিদ আলম ভাই এরা মিলেছিলে, এদের ডাকেই কিন্তু বিএনপি বলেন, জামাত বলেন, এরশাদ বলেন, কারো ডাকেই কিন্তু এই পর্যন্ত পতন করতে পারেন এই সরকারে। এই নাহিদ, সারজিদ আলম ভাই তাদের নেতৃত্বেই কিন্তু এতগুলো লোক পেয়েছেন এবং দেশটা স্বাধীন হয়েছে। কিন্তু এখন রাজনৈতিক দল যারা আছেন তাদেরকে আমি বলবো ভাই, তারা আপনারা এত লাফালাফি না করে আপনারা দেখেন জীবন ফিরে পেয়েছেন, এই জিনিসটা আপনারা মানতে হবে। আপনারা কথা বলতে পারতেন না, বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলা খেয়ে আসছেন। বিশেষভাবে তারপরে দেখেন যে সরকার গঠন হওয়ার আগেই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী এখন খালেদা জিয়া, তাকে কিন্তু মুক্তি করে দেওয়া হয়েছে, বিভিন্ন নেতাকর্মীকে মুক্তি দেওয়া হয়েছে। তো সবচেয়ে আফসোস লাগে হচ্ছে আমি দেলাওয়ার হোসেন সাঈদীকে ভাই সরাসরি দেখতে পারিনি, তাকে আমার দেখার খুব ইচ্ছা ছিল। সবসময় আমি চিন্তা করতাম কবে সরকারের পতন হবে, আর পতন হলে দেখেন আজকে যদি পতন হতো, দেলাওয়ার হোসেন সাঈদী যদি থাকতো তাহলে নিশ্চয়ই কদিনে বের করে দেওয়া হতো তাকে। কিন্তু আসলে লাস্ট মুহূর্ত কি বলবো, আসলে এইটা আমি একান্তইভাবে বলবো দেলাওয়ার হোসেন সাঈদীর এটা কঠোরভাবে বিচার করাই লাগবে। আমার তাকে সরাসরি দেখার অনেক ইচ্ছা ছিল ভাই, দেখতে পারিনি। কিন্তু সবসময় দোয়া করতাম যে দেশ সরকার কবে পতন হবে, সরকার কবে যাবে, সরকার চেঞ্জ হলে দেলাওয়ার হোসেন সাঈদীকে বের করা হবে। তিনি বিনা কারণে তাকে কিন্তু বছরের পরে বছর জেল দিয়ে আসলে তিনি মরে না, একটা সময় তাকে এই পিজিতে আইনা তাকে ইঞ্জেকশন দিয়ে, তিনি কিন্তু ভালো লোক ছিলেন, সুস্থ লোক ছিলেন, আইনা তাকে মেরে ফেলা হইল। তো এরকমই কিছু জেলবন্দি আছে, আপনাদের নেতাকর্মী আছে, কিছু লোক বের হয়েছে, তাদেরকে বের করার চেষ্টা করেন এবং আপনারা স্বাধীনভাবে থাকেন। আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেশের দিকে ভাই টাকায় না, যেটা হোক আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাতে হোক, যেটা আমি মনে করবো তারা মূলত দেশের দিকে তাকায় না ভাই, তারা হচ্ছে একটা সংস্থা, তাদের ইনকাম সোর্সের জন্যই তারা মনে করে রাজনীতিতে আসে। তো দেশের জন্য যদি টাকায় মনে করে এখন নিরপেক্ষ হচ্ছে কোনো রাজনৈতিক দল নেই, তারা নিঃস্বভাবে দেশ পরিচালনা করতেছেন ভাই, তাদেরকে দেশটা পরিচালনা করতে দেন, অন্ততপক্ষে 6টা মাস সুস্থ থাকেন। অনেকেই অনেক কথা বলছেন, আমি দেখেছি বিভিন্ন কমেন্টে গেলে দেখা যায় ডক্টর ইউনূসকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা হচ্ছে, অনেকেই চায় না ভাই, চায় না বুঝে শুনে কথা বললেন। ডক্টর ইউনূস বাংলাদেশের ইনকাম কীভাবে বাড়বে সেটা তিনি ভালো করে, তিনি একজন ব্যবসায়ী, এবং তিনি বিশ্বের কাছে পরিচিত। ডক্টর ইউনূসকে আমি মন থেকে ভালো যাই না, কিন্তু তাকে দেশের জন্য ভালো জানতে হইতেছে। তিনি কিন্তু একজন বিশ্বে পরিচিত, বাংলাদেশের চেয়ে ভালো লোক আছে, তার দ্বারা ইসলামের কিছু ক্ষতি হতে পারে। হ্যাঁ, তারা কিন্তু ইসলামের দিক দিয়ে অনেক আঘাত লাগে তার দিক থেকে। কিন্তু যাই হোক, কিন্তু দেশ পরিচালনা করতে গেলে ওই রকম ভাই বিশ্ব পরিচিত একজন লোক থাকা লাগে। তিনি কিন্তু নোবেল বিজয়ী, তার জন্য দেখা যায় দেশে আমি মনে করি তাকে প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে তার মনে নাও রাখতে পারি, ভালো না লাগতে পারে, কিন্তু তাকে প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে রিকোয়েস্ট করব, ডক্টর ইউনূস আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বলবো, কারণ তিনি আগামী 3 বছরের জন্য বা আরও বেশিও বাড়তে পারে, কিন্তু সর্বনিম্ন 3 বছর পর্যন্ত তাকে রাখতে হবে।
এবং তাকে আমি মনে করব তাকে সহযোগিতা করবেন। তাকে সহযোগিতা করা, দেশকে ছাত্রকে সহযোগিতা করা, ছাত্রকে সহযোগিতা করা মানে দেশকে ভালো জানা, ভালো রাখা। আমি জানি অবশ্যই ডক্টর ইউনূস যদি থাকে দেশ ভালো হবে। অনেক কথাই বলার আছে, তো আজকে আসলে গ্রামের বাসায় আছি, তো সেই ক্ষেত্রে বাইরে আছি, আলো কমে গেছে, কালো আসতেছে। পরবর্তী লাইভে এসে আর কিছু কথা বলবো। আজকের জন্য এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।